আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৫। সাক্ষ্য দিতিকে সহ নেমে রাস্তার ধারেই দাঁড়াল। অল্প কিছু সময় দিতি অন্য পাশ ফিরেই দাঁড়ানো ছিল। মুখটা এমন রাখল যেন মেজাজটা খুব খারাপ। সাক্ষ্য একবার চেয়ে হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, নিধিকে? নিধিকে মিসেস দিতিকা তাসিনুম? দিতি ভ্রু বাঁকিয়ে তাকাল। উত্তর করল, তা আমি জানব নাকি আপনি জানবেন? জানতে চান তাহলে? দিতি জানতে চাইল না। শুধু বুকে হাত গুজে অন্য পাশ ফিরে ফোঁস করে শ্বাস ফেল। বিরক্ত লাগছে তার। সাথে এই মানুষটাকে অসম্ভব রকমের জঘন্যও লাগছে। কি মনে করে নিজেকে? কোনোভাবে দিতির দুর্বলতা জেনে গেছে বলে কিভাবে? দিতি এই লোকের জন্য পাগল প্রায়? বেহায়া? দিতি ওভাবেই থাকল। সাক্ষ্য আবারও ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, জানতে চাইবেন না? না। কেন? দিতি কাটকাট স্বরে উত্তর করল, অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলানোর মতো আগ্রহ বা ইচ্ছে কোনটাই নেই। সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়াল। একবার ঘড়িতে সময়ও দেখল। অতঃপর উত্তর করল, আপাতত সবার থেকে লুকিয়ে পার্সোনাল হিসেবে আপনাকেই রেখেছি ম্যাম। এই ছাড়া কোনো পার্সোনাল টপিক তো চোখে পড়ছে না। দিতি ভ্রু কুঁচকে ফেল। উত্তর করল, চোখে দেখেন ঠিকঠাক? না দেখলে পকেট থেকে বের করে চশমাটা পরুন। তখন স্পষ্টভাবেই দেখতে পাবেন। সাক্ষ্য তাই করল। বউয়ের কথা শুনে পকেট থেকে চশমাটা বের করে চোখে গুজে নিল। অতঃপর কিছুই দেখতে পেল না এমন ভঙ্গি করে বলল, কিছুই তো দেখছি না আপনাকে ছাড়া। দিতির রাগ লাগল। এই পুরুষটি অন্যদের সামনে যতটা গম্ভীর, যতটা শান্তশিষ্ট, ঠিক ততটাই নাটকবাজ তার সামনে। যেন একটা গিরগিটি। এই এক রূপ তো এই অন্য রূপ। দিতি না পারতেই হাতের ফোনটা আনলক করে নিধির ছবি খুঁজল। খুঁজতে খুঁজতে পেয়েও গেল। অতঃপর ওই ছবিটায় সাক্ষ্যর সামনে তুলে ধরে দাঁতে দাঁত চেপে বলল, লুক, এই যে মেয়েটি, এই হলো আপনার পার্সোনাল সাবজেক্ট। আন্ডারস্ট্যান্ড? সাক্ষ্য ভ্রু কুঁচকে তাকাল নিধির ছবিটার দিকে। অতঃপর নিজেও এভাবে দাঁড়িয়ে ফোন থেকে খুঁজে বের করল নিজেদের কাবিননামার ছবিটা। দিতির মতো করেই ছবিটা দিতির সামনে তুলে ধরে বলল, লুক, সিগনেচারে নামটা দেখতে পাচ্ছেন? সি ইজ মাই পার্সোনাল সাবজেক্ট। দিতি তাচ্ছিল্য নিয়ে হাসল এবার। বলল, ওহ রিয়েলি? অথচ তার সাথে আপনার কিছুই মিলে না। না তো ড্রেসের কালার, না তো মতামত, না তো আচার আচরণ। মিস্টেক, আই থিঙ্ক তার সাথে আমার মতামত কি, কারোরই মতামত মিলে না। দিতি এবারে রেগেই তাকাল। জানাল, কিন্তু আপনার সাথে অনেকেরই মিলে। ড্রেসের কালার, ঘুরতে যাওয়া, আরও কত কি গু। সাক্ষ্য বুকে হাত গুজেই দাঁড়াল। দিতির কথার পিঠে বলল, কার সাথে আমার এত মিল জানতে না পারলে তো আফসোস হচ্ছে ম্যাম। প্লিজ টেল মি। দিতির গাছ বলে উঠল যেন। সহ্য হচ্ছে না পুরুষটাকে। দাঁতে দাঁত চেপে বলল, নাটক করবেন না মিস্টার সাক্ষ্য এহসান। বোকা পেয়েছেন আমাকে? নাকি মনে হচ্ছে আমার মাথায় বুদ্ধিশুদ্ধি নেই? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, আছে। দিতি ফুঁসে উঠে বলল, অবভিয়াসলি আছে। এইটুকু বুঝার মতো জ্ঞান আমার আছে। সবজান্তা জ্ঞানী রমণী। দিতি কেমন করে চাইল যেন। আর এক মুহূর্তও দাঁড়াল না আর। দাঁড়াতে ইচ্ছে হল না। রাগে গজগজ করতে থাকা দিতির গা জ্বলছে এখন। সাক্ষ্য এহসানের সাথে এক মুহূর্তও দাঁড়ানোর মতো ধৈর্যও হচ্ছে না আর। এই কারণেই পা বাড়াল। এক প্রকার তাড়াহুড়ো করেই বাসার সামনে রাস্তাটা পার হতে নিতেই একটা রিকশার সামনে পড়তেই পেছন থেকে কেউ হাত টেনে ধরল। হেঁচকা একটা টান দিয়ে পিছনের দিকে টেনে নিতেই দিতি বোকার মতো চাইল। আরেকটু হলে রিকশাটা মেরে দিত বোধহয়। যদিও রিকশার আঘাতে দিতি মরত, তবুও কে বাঁচাল তা ফিরে চাইতেই দেখল সাক্ষ্য। মুখে বলল, অদিতি আন্টির মেয়ে এত বেশি জ্ঞানী অথচ পথে ঘাটে এভাবে গাড়িঘোড়ার নিচে পিষ্ট হয়ে মরে যাচ্ছে, বিষয়টা তো দুঃখজনক। সাবধানে চলাফেরা করেন না কেন? দিতি কাটকাট স্বরে জানাল, মিথ্যে দুঃখ দেখাতে আসবেন না একদম। দুঃখ দেখানো যায় মিসেস দিতিকা? আপনার মতো মানুষদের লোক দেখানো দুঃখ দেখা যায়। আর আর দেখা যায় আপনার সাথে ভার্সিটির মেয়েদের আদুরে প্রেম কাহিনী। খুব জোশ।
প্রতি সপ্তাহে একটা একটা করে প্রেম কাহিনী দেখাবেন কেমন? ওকে, সঙ্গ দিয়েন আমাকে। দিতি মুহূর্তেই ফিরে চাইল। বুঝে না উঠে খুবই রুষ্ট হয়ে বলল। কি? স্বাক্ষর উত্তর এল। প্রেম কাহিনী দেখতে চান যেহেতু সঙ্গ দিবেন। একা একা তো আর প্রেম কাহিনী দেখাতে পারব না। দিতি তির্যক চাহনিতে চাইল। পরমুহূর্তেই নজর ফেরাতেই দেখা গেল সাক্ষ্য নিজের ফোনটা ফের আবার ও দিতির দিকে তুলে ধরল। গম্ভীর স্বরে বলল। লুক, মিসেস সাক্ষ্য এহসান। দিতি ভ্রু জোড়া কুচকে নিয়েই তাকাল। স্বাক্ষর দিকে না তাকিয়েই চাইল ফোনের স্ক্রিনে। যেখানে স্বাক্ষর সাথে দেখা গেল আরও তিনটে যুবককেও। চারজনেরই মুখ হাস্যোজ্জ্বল। পেছনের দৃশ্য দেখে বুঝা গেল এটাও একটা মেলা। যেমন মেলার সিন নিধির দেওয়া ছবিতেও ছিল। দিতি মনোযোগ দিয়ে তাকাতেই সাক্ষ্য বলে উঠল। এতটা মনোযোগ দিয়ে দেখছেন যেন কোনো গুরুত্বপূর্ণ লেসন ম্যাম। দিতি মুহূর্তেই প্রশ্ন ছুড়ল। এটা আমাকে দেখানোর মানে? বুঝে নিন। বুঝলাম না। সাক্ষ্য ছোটশ্বাস ফেল। বলল। এই ছবিতে কোথাও কোনো মেয়ে দেখছেন আমার সাথে? দিতি আরেকটু ভ্রু কুচকে তাকাল। স্বাক্ষর থেকে অনেক দূরে মেলার মধ্যে দু-একজন মেয়ে চোখে পড়ল। আঙ্গুল উঁচিয়ে ধরে বলল। এই তো মেয়ে। একটা, দুটো, তিনটে কি? সাক্ষ্য নিজেও বোধহয় অবাক হল এবারে। কি বলে? কোথায় পেল এই মেয়ে একটা, দুটো, তিনটে মেয়ে? সাক্ষ্য মুহূর্তেই মোবাইল ফিরিয়ে নিল নিজের দিকে। পরখ করে দেখতে লাগল কোথায় মেয়ে। অতঃপর যা দেখল তা দেখে হতাশ হয়ে শুধাল। রিয়েলি? অতে দূরের মেয়েগুলো আমার সাথের মনে হলো আপনার? আমি বলেছি আমার সাথের মেয়ের কথা গু। আপনার সাথে যায়নি তার কি প্রমাণ? সাক্ষ্য ফের মোবাইল পকেট ফুঁড়ে সোজা হয়ে দাঁড়াল। বলল। এই শহরের সব মেয়েই আমার সাথে গিয়েছিল। সাম্য তখন ছাদের এক কোণে বসা। একটু আগেই বাবা তাকে হুমকি ধামকি দিয়ে বহু বড় একটা লেকচার দিয়েছে। যার সারমর্ম হল জীবন নিয়ে সিরিয়াস হও। বন্ধুবান্ধব, ফাজলামো, মজামাস্তি করে জীবনে কাটবে না। অথচ জীবন নিয়ে এত সিরিয়াস হওয়ার ইচ্ছাও সাম্যর নেই। মজা, আড্ডা, ট্রিপ, বন্ধুবান্ধব এসব মানেই এই বাড়ির ছোট ছেলেটা। সাম্যর আগে দুপুরের খাবারটাও খায়নি। বদমেজাজি স্বভাবটা বাবার সামনে না দেখালেও ছাদে এসে দু-একটা সিগারেট ফুঁকে সে রাগ উড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই নুপুরের আওয়াজ পাওয়া গেল। চারতলার ছাদের চিলেকোঠার ঘরটাতে কথার বিচরণ হয় প্রায়শই। কারণ গাছেদের পরিচর্যার জন্য সমস্ত কিছু ওখানেই রাখে মেয়েটা। সাম্য ভাবল এই কারণেই এসেছে। কবে নুপুরের আওয়াজটা ক্রমশ নিজের দিকে আসতেই ঘাড় ফিরিয়ে চাইল। কথা এদিকেই আসছে। এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির বোতল। সাম্যর সামনে এসেই খাবার আর পানির বোতলটা রেখেই হাঁটু গেড়ে বসল। বলল। তুমি না খেয়ে এসেছ কেন? লাটসাহেব সাচ্ছ? সাম্যর মেজাজ খারাপ এমনিতেই। তার উপর যে কথাকে সহ্য করতে পারে না সে কথাই এসব বলছে। রাগে এক প্রকার জ্বলে উঠেই বলল। তোর মতো হাতি তো আর হচ্ছি না খেয়ে খেয়ে। তো? তোর সমস্যা কি? তোমার মতো পাটকাঠি হাতি যেতে পারবেও না। খেয়ে নাও। সাম্যর রাগ হল। আঙ্গুল উঁচিয়ে রক্তলাল চোখে চেয়ে বলল। বলেছিলাম তোকে খাবার আনতে? কেন এনেছিস? ঢং দেখাচ্ছিস? তুই কত মহান, ভালো তা দেখাচ্ছিস আমায়? কথা ছোট স্বরে বলল। না। খেয়ে নাও, বড় মামাকে আমি বুঝিয়ে বলব। বাহ! এসেছেন মহান মানবী। তুই বুঝিয়ে বললে আমি খুব খুশি হয়ে যাব। তুই তো সব নষ্টের মূল। আবার আমার সামনে ভালো সাজিস? কথা ছোটশ্বাস ফেল। বলল। তোমার কেন মনে হয় আমি ভালো সাজি? আমি সত্যিই তোমার ভালো চাইতে পারি না? পারিস না। তোকে আমার বিরক্ত লাগে। বিরিয়ানির মাঝে এলাচি যেমন তেমনি তুই। আমাদের পরিবারে কোথায় থেকে উড়ে এসে ঝুরে বসেছিস। কথা এবারে ছোটশ্বাস ফেল। বোধহয় কষ্ট পেল। তবুও চেয়ে ছোটশ্বাস ফেলে বলল। আচ্ছা। এখন খেয়ে নাও। বিকাল হয়ে যাচ্ছে। দরদ দেখাবি না কাঁথার বাচ্চা কাঁথা? মেজাজ খারাপ হলে তোকে ছাদ থেকেও ফেলে দিব। ফেলে দাও। সাম্য হাসল এবারে। হাতের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে বলল। অবশ্য তোর আস্ত এক ডাইনোসরকে কি করে ফেলব? যা ওজন করেছিস আমার বাপের টাকায় খেয়ে খেয়ে গি। কথা শুনো।
এই পর্যায়ে সত্যিই চোখ টলমল করল মেয়েটার। কষ্ট হল। গলার কাছে কান্নারা এসে জমে রইল যেন। কথা শুকনো ঢোক গিলল। ওভাবেই খাবারটা রেখে গিয়ে উঠে দাঁড়াল। যেতে যেতে কোনোরকমে বলল, যদি মন চায় খেয়ে নিও। তোমার পছন্দের কাচ্চি আছে। বড় আম্মু, আমিও কেউই খাইনি এখনো। বড় আম্মু বলেছে তুমি খেলে খাবে। বড় আম্মুর কিন্তু মেডিসিনও আছে। এইটুকু বলেই কথা পা বাড়াল। ধীর পায়ে যেতে যেতেই আবারও বলল, তুমি আমাকে খারাপ ভাবলেও আমি তোমার খারাপ চাই না। কখনো চাইনি গি। মাঝে দিতির সাথে স্বাক্ষর আর আলাদাভাবে কথা হয়নি। সাক্ষ্য বরাবরের মতোই ভার্সিটিতে এমন একটা ভান করেছে যেন দিতিকে চেনে না। ঠিক একই রকম ভান দিতি নিজেও করেছে। সাক্ষ্যকে কোনো বাড়াবাড়ি রকমের গুরুত্ব দেয়নি। তাকায় উনি। দিতি ক্যান্টিনেই ছিল। কয়েকদিন পর ভার্সিটিতে পহেলা বৈশাখের কালচারাল প্রোগ্রাম বলেই নাচ গান নিয়ে রিহার্সাল চলছে। মিহু নাচ করবে। খেয়া বোধহয় গান করবে। আর দিতি এসে ঘুরঘুর করে দেখে যাবে আর ছবি তুলবে। এইটুকু ট্যালেন্ট ভেবে নিয়ে দিতি বার্গারে কামড় বসায়। মিহুকে বলল, তুই আর ঈশান না নাচ করবি? হু। ঈশান অবশ্য দারুণ নাচ করে। তুই ও তো চাইলে নাচ করতে পারতি দিতি। দিতি হেসে বলল, আমি? জীবনেও না। ভালো। বসে বসে দেখিস আমার নাচ। এই দোস্ত, আমাদের রিহার্সালটা ভিডিও করে দিস তো। সাক্ষ্য স্যারের সাথে কথা আছে একটু। এরপরই রিহার্সাল। কিসের কথা? ওই প্রোগ্রাম নিয়েই। দিতি মানল। অতঃপর খেতে খেতে দুয়েকবার এদিক ওদিক চাইল। তারপর মিহুকে কথা বলে আসতে। তারপর না হয় রিহার্সাল দেখতে যাবে দিতি। অতঃপর মিহু কথা বলে মিনিট 15 পরেই এসেই বলল, সাক্ষ্য স্যার তো দারুণ গান গায় রে দিতি। প্রোগ্রামে স্যারও গান করবে। বাহ বাহ। গিটারও বাজাতে পারে দারুণ। দিতি শুনল। পুরনো কথা নয়। সে জানে এটা। তবুও চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি? তাই নাকি? তাহলে তো এবার সবাই কণ্ঠের উপরও প্রেমে পড়বে। কণ্ঠের প্রশংসা করতে করতে ভার্সিটি উড়িয়ে দিবে বল। প্রশংসা করার বিষয়ে প্রশংসা করবে না? দিতি মাথা নাড়াল। জানাল, অবশ্যই অবশ্যই। কেন করবে না? অবশেষে প্রোগ্রামের দিনটা হাজির হলই। দিতিরা 3 বান্ধবী পরেছে লাল সাদা শাড়ি। কানে গুজেছে লাল গোলাপ। সাথে ভার্সিটির সবটা জুড়েই রঙিন সাজ। দিতি ঘুরে ঘুরে দেখছিল। ভার্সিটির অলিগলি ঘুরে ঘুরে নিজ ডিপার্টমেন্টে হাজির হল। অতঃপর 3 গল্প গুজব করল। এর অনেক পরেই গানের আয়োজন শুরু হল। মিহুদের তখন নাচের রিহার্সাল চলছিল শেষবারের মতো। স্টেপগুলো সহ বিভিন্ন কিছু মিলিয়ে নিচ্ছিল। ঠিক সে মুহূর্তেই শোনা গেল সাক্ষ্য আর নিধির যৌথ গান। নিধির পরনে লাল সাদা শাড়ি। সাক্ষর পরনে সাদা পাঞ্জাবি। হাতে গিটার। এক হাতে আলতো করে সুর তুলছিল পাশে দাঁড়িয়েই। দিতি সবটাই মনোযোগ দিয়ে দেখছিল। দারুণ। দারুণ মানিয়েছে দুইজনকে। আশপাশে তখন নানারকমের গুঞ্জন। এমনিতেই ভার্সিটিতে এই দুইজনকে নিয়ে গুঞ্জন ছিল তা যেন আজকের অনুষ্ঠানে পরিপূর্ণ হল। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আশপাশে শুধু বাহবা। দিতি ফিরে চাইতেই দুয়েকজনের মুখে এমনও শুনল, কি সুন্দর কাপল। কি সুন্দর কাপল। সাক্ষ্য স্যার আর নিধিকে সত্যিই কি দারুণ মানিয়েছে রে। দিতি শুনেই আরও সুচালো নজরে চাইল। ফের আবারও শুনল ভিড় থেকে, সেরা 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 কাপল। দিতির সহ্য হল না। একেই তো নিধির সাথর সাক্ষ্যকে সহ্য হয় না। এখন আরও হচ্ছে না। গাছ বলছে। রাগে জেদে বসে বসে শুধু সুচালো নজরে পরখ করছিল সবটা। দূর থেকেই দেখে দেখে রাগ পুষছিল আর বিড়বিড় করল, মিস্টার সাক্ষ্য এহসান, ভার্সিটিকে কাপল মেমোরি রাখার এত ইচ্ছে তাই না? রাখুন। আমিও রাখব। এইটুকু বলেই উঠে দাঁড়াল। নাকটা লাল হয়ে উঠেছে মেয়েটার। চেহারা হয়ে উঠেছে রক্তিম। রাগে জেদে উঠেই হনহন করে পা বাড়াল ডিপার্টমেন্টের দিকে। তখন শেষবারের মতো নাচের রিহার্সাল হচ্ছিল। অতঃপর সাক্ষ্য এহসানের উপর রাগ পুষতে থাকা দিতি ওখানে গিয়েই থমথমে মুখে শুধাল, আমি নাচ করব। সিনিয়র আপুটা দিতির পরিচিত।
ভাব ভালো। দিতিকে রিকোয়েস্টও করেছিল নাচের জন্য। তবে তখন দিতি রাজি হয়নি। হুট করে এই মুহূর্তে এসে বলাতে উত্তর করল। এখন কিভাবে দিতি? তুমি তো রিহার্সালও করনি। নষ্ট হবে নাচগুলো। এক নাচবে? গান সিলেক্ট আছে? প্র্যাকটিস করেছ হু? দিতি উত্তর করল। না, আমি পারব। মিহুর বদলে নাচ করব। ওকে বাদ দিয়ে আমায় দিন। মিহু বেচারা মুখ নারাজ করে তাকাল। বলল, কেন? দিতি যে রেগে আছে বুঝতে বাকি নেই মিহুর। এই প্রশ্নটা শুনেই ফের রেগে বলল, আমার ইচ্ছে। তুই পরেরবার নাচিস। এবার আমাকে নাচ করতে দে। বিনিময়ে সিনিয়র ভাইয়ার সাথে পথ ক্লিয়ার করে দিব। মিহু হয়তো রাজি হতো না। তবুও বান্ধবীর থমথমে মুখ দেখে রাজি হল। বলল, আচ্ছা, কর। বহু কষ্টে সিনিয়র আপুদেরও মানানো হল। অতঃপর ঈশানের সাথেই গান চালিয়ে নাচের স্টেপগুলো দেখানো হল। দিতি মনোযোগ দিয়েই প্র্যাকটিস করল। যেন নাচ করবেই জেদ চেপেছে। এবং এই জেদের কারণেই হয়তোবা প্রথমবার প্র্যাকটিস করেই দিতি ঈশানের সাথে নাচটা খুব ভালোই করল। ঠিক তখনই ওখানে সাক্ষ্য এল। বোধহয় টাইমটা বলতেই এসেছিল। কিন্তু এসেই এক কোণে ঈশানের হাতে দিতির হাত আর এতটা কাছাকাছি থেকে দুইজনের নাচের স্টেপগুলো দেখে সাক্ষ্য ভ্রু কুচকাল। বাম ভ্রু উঁচু করে সরু চাহানিতে চাইতেই সিনিয়রদের মধ্যে থাকা মুনিয়া এগিয়ে এল। জানাল মিহু সমস্যা হওয়াতে ওর বদলে দিতি নাচ করবে। সাক্ষ্য ভ্রু বাকাল। মনোযোগ দিয়ে দিতির পদক্ষেপগুলো দেখেই হঠাৎ মনে হল সাক্ষর বোধহয় ঈশানকে হিংসে হচ্ছে। বউ তার কবুল বলেছে তারই নামে, অথচ শাড়ি পরে নাচ করছে অন্যজনের সাথে। কাছাকাছি দাঁড়িয়ে আছেও, আবার হাতও ছুঁয়ে আছে সে ছেলেটা। সে ছেলেটা যে কিনা দিতিকে পছন্দ করে। সাক্ষ্য নীরব থেকেই তাকিয়ে দেখল। অতঃপর হুট করেই গম্ভীর গলায় বলল, দিতিকা তাসনিম, এদিকে আসুন। এভাবে হুট করে আপনাকে নাচে নেওয়া হবে না। দিতি আর ঈশান তখনই থেমে তাকাল। তখনও দুইজন কাছাকাছি দাঁড়ানো। সাক্ষ্য আবারও বলল, কি বললাম আপনাকে? এদিকে আসুন, কথা আছে। দিতি কপাল কুচকাল। না পারতেও গিয়ে দাঁড়াল সাক্ষ্যর সাথে। সাক্ষ্য ফের আবার বলল, মিহিমা জান্নাত রোলটা আপনার ছিল না? আপনিই করবেন নাচ। ওকে। আর আপনি? আমার সাথে আসুন গু। শেষের দুই বাক্য দিতিকে উদ্দেশ্য করে বলেই সাক্ষ্য পিছু ঘুরল। পা চালাতে চালাতে দ্বিতীয় পা চালাল। কি জন্য ডেকেছে? নিধির আর তার গান শোনানোর জন্য? যত্তসব। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।